কানাডা পর্ব। আরে বাপ, অটোয়া বিমানবন্দরে সিকিউরিটি চেকিং হলো বটে। নিতে এসেছিল বন্ধু টুলুর সবচেয়ে ছোট বোন ছোটমণি তাহমিনা, সেলিনা, শামস, রফিকরা। সেলিনার বাড়িতেই থাকবার ব্যবস্থা আমার। ওর বোন নাজমা হক ছায়ানট থেকে রবীন্দ্রসঙ্গীতে পাশ করেছে। অটোয়ায় নাম করা সব ভবন দেখতে দেখতে বাসার দিকে চললাম। কার্লটন বিশ্ববিদ্যালয়, সুপ্রিম কোর্ট, লন্ডনের পার্লামেন্টের ছোট সংস্করণ হিসেবে খ্যাত সংসদ ভবন, কানাডার স্বাধীনতা চুক্তির জন্য প্রসিদ্ধ কনফেডারেশন স্কোয়ার, ন্যাশনাল আর্ট গ্যালারি আর রয়্যাল কানাডা মিন্ট। এই টাকশালেই বাংলাদেশের প্রথম টাকা তৈরি হয়েছিল নাকি। অটোয়া রিভারের উপরে কুইবেক দেখা যাচ্ছে, সে আবার অন্য প্রদেশ। প্রধানমন্ত্রীর ভবন আর রকক্লিফের বড় লোকদের বড় বড় দালান দেখলাম। অটোয়া নাকি যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি নিরাপদ। আমার এক রাত্রির বাস এখানে, তাই পথেই বাইরে থেকে যতটুকু যা দেখতে পাচ্ছি দেখে নিলাম। অনেক অচেনা ফুল দেখলাম, গাছ দেখলাম। আমার থাকা হবে আর্লিংস শহরে সেলিনাদের নতুন বাড়িতে। তবে ওখানে দেশি ফুল দেখলাম, বেলি, গন্ধরাজ, রজনীগন্ধা, জবা, কামিনী, রক্তকরবী, হাসনুহেনা। দেশি ফুলের আদর দেখে বেশ ভালো লাগলো। টরন্টো থেকে সেই চোখের ডাক্তার দাদা ফোন করেছিলেন আমার খাওয়া দাওয়ার কোনো বাজবিচার আছে কিনা জানতে। ওর কাছেই থাকবো টরন্টোতে গিয়ে। আরও বললেন ওর ভাই ডাক্তার বাসু আছেন অটোয়াতে সেতার বাজান। এখন আমার সঙ্গে বাজাবার আগ্রহ প্রকাশ করেছেন। এখানে শুনলাম চরম বেসুরো তিনি নিজেই ফোন করলেন আমাকে। কাতরভাবে জানালাম একটাই মাত্র মাউস পিস থাকছে, উনি বাজালে তো আর কেউ শুনতে পাচ্ছে না। বললেন তাতে অসুবিধা নেই, উনি নিজেই 3টে মাউস পিসের রেকর্ডার নিয়ে আসবেন। লোকে যেটুকু শুনতে পায় তাতেই হবে। ওনার রেকর্ডের গানের সঙ্গে সেতারও রেকর্ড হবে, উনি নিজে শুনতে পাবেন পরে। এমন সব বাতিগ্রস্ত লোকও থাকে সত্যি। ওয়াহিদুলদের তোতা ভাইয়ের মেয়ে নাজমা থাকে অটোয়াতে, সে বেহালা বাজাতে জানে। ডাক্তার বাসু তাকেও গানের সঙ্গে বেহালা বাজাবার জন্য ডাকাডাকি করছে। সে ফোন করলো আমাকে। নাজমা বুদ্ধি আটল, বেহালা নিয়ে এসে বেঁধে ডক্টর বাসুকে বোঝাবে যে এই যন্ত্র স্কেলে ঠিকমতো বাজবে না। সন্ধ্যায় 10 মিনিট বিরতি দিয়ে 2 ঘন্টার গান হবে। ভাবলাম কথা বলেই গাইব, তাতে গলা বাজবে। আসবার পথে গাড়িতে আয়েসা ফিল্মি গানের উৎসাহী গুনগুনানি শুনেছি, তাতে আমার গানের শ্রোতা পাওয়ার বিষয়ে মনে মনে হতাশ আছি। বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এই অনুষ্ঠান। তবলায় এক ভারতীয় রয়েছেন, আমলাক খোসলা। আমলাক মানে আমলকি। রবীন্দ্রনাথের গানের বাণীর প্রাধান্য এবং গতির মন্থরতা বা প্রশান্তির কথা বলাতে অপ্রসন্নভাবে তিনি বললেন, হ্যাঁ আমি ঢের বাজাই। কোনো জটিল তালে না গিয়ে কেবল দাদরা কাহার রাখলাম। প্রথমে পথে যেতে ডেকেছিলে মোড়ে, আর আমার মন মানে না, বেশ ভালোই বাজালেন। বিরতির সময় ওয়াশিংটনের তবলবাদকের মতন পায়ের কাছে প্রণাম করে বললেন, আমি বুঝতে পারিনি দিদি। হায় রে, আমার পোশাক, এ নিয়ে কারো মনেই আর ছাপ ফেলতে পারলাম না এ জীবনে। অনুষ্ঠান হয়েছিল রেডক্লিফের কাছে প্রোটেস্ট্যান্ট ইউনাইটেড চার্চে। এই গির্জার পুরোহিতরা বিয়ে করে সামাজিক জীবন পালন করে থাকেন। এখানকার মঞ্চে কখনো গানের ভাব, কখনো সুরের বৈশিষ্ট্যের কথা বলে নির্বাচিত গানগুলো গেয়েছিলাম। আমাদের জীবনে রবীন্দ্রনাথের গানের ভূমিকা নিয়েও কথা বলেছিলাম। বিরতির সময় শ্রোতাদের সঙ্গে বিনিময় হলো। দেখা হলো আমার কলেজের সহপাঠী মতির সঙ্গে। খুব ভালো গান গাইতো এক সময়, আমরা ওকে গ্রামোফোন বলতাম। মতি সবার চলাবলার নকল করে হাসত। বিয়ে হয়েছে স্ট্যাটিস্টিক্সের কৃতি এক মানুষের সঙ্গে, তিনি আবার আব্বুর ছাত্র। ওখানে আরও এসেছিলেন কাজী আনোয়ারা, কাজী জাহানারার যমজ বোনদের বড় বোন আপু, আক্তার জাহান, ফরিদা বানু, রসুল ভাইদের ছোট ভাই, আর বাঁশি বাজিয়ে পাইলট আমিনুর রহমানের পুত্র আর তার স্ত্রী রাশেদার সঙ্গেও দেখা হলো। ঢাকার ভারতীয় হাইকমিশনার, একদা ফার্স্ট সেক্রেটারি অলোক রায় ও তার স্ত্রীও এসেছিলেন। অনেক অচেনা অজানা শ্রোতাও এসে ভালো লাগার কথা বললেন। মনটা ভরে গেল।
তবলার মাইক্রোফোনের আওয়াজ খুব কমিয়ে রাখা হয়েছিল। ডক্টর বোসের ভাই সেতারে মাঝে মাঝে এমনই বেসুরো টোকা দিচ্ছিল যে থেকে থেকে চমকে উঠতে হয়েছিল। মাইক্রোফোন নীরব থাকাতে শ্রোতাদের তেমন যন্ত্রণা হয়নি। নাজমা, ছোটমণি, নূরের ডাক্তার বোন আর স্বামী ইমতিয়াজও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের জন্য ভালোই চাপ পড়েছিল। রাতে জ্বর এলো, গার্গেল করলাম, ওষুধ খেলাম। সেদিন দিলারার সঙ্গে সেমেটারিতে অসাবধানে পা ফেলার দরুন ব্যথাও পেয়েছিলাম। মনে পড়ল সুইডেনে জুই একটা প্লাস্টার স্ট্র্যাপ দিয়েছিল ওই অবস্থায় ব্যবহারের জন্য। সেটা আজ ব্যথার জায়গায় লাগালাম। ছোট থেকে আমাদের কাছে মানুষ হয়েছে ওরা। মেজদির 2 মেয়ে সুইডেনে আমার জন্য অনেক কিছু করল সত্যি, আর আমি তো ওদের চলাফেরার ত্রুটি নির্দেশ করে কেবলই বকাঝকা করেছি। ছোট থেকে আমাদের কাছে মানুষ হয়েছে বলেই শাসনের সম্পর্কটাই কায়েমি রয়ে গেছে। ওরা যে বড় হয়ে গেছে সে কথা যেন আর মনে থাকে না। বিমানবন্দরের পথে পড়ল আমার প্রিয় সর্ষে ফুলের ক্ষেত, আরও দূরে রিডো ক্যানেল। কৃত্রিমভাবে তৈরি করা লেকটি কর্নেল ডাউসের ক্যাফের সঙ্গে যুক্ত। শীতের সময় পানি জমে গেলে তার উপর স্কেটিং চলে। পথে পথে পপলার, বার্চ, ক্রিসমাস ট্রি পড়ছে। বড় কাঠবিড়ালিগুলোকে এখানে ফিল্ড হগ বলে। শীতের 6টি মাস এরা গর্তে ঘুমায় আর গ্রীষ্মের আভাস পেলেই বেরিয়ে আসে। এগুলোকে দেখলেই বোঝা যাবে গ্রীষ্মকাল সমাসন্ন। টরেন্টোতে ঢুকতেই ভয়াবহ চেকিং হলো। শেষে যখন থ্যাংক ইউ বলে ছাড়ল তখন জবাব দিলাম, তুমি যদি বাস্তবিকই সন্তুষ্ট হতে পারো তাহলে তোমাকে অনেক অনেক সাধুবাদ দিই। ডক্টর বাসু আর রেবা বৌদি আমাকে গাড়িতে তুলে নিলেন। আমি জানতে চাইলাম নায়াগ্রা ফলস দেখবার সুযোগ পাবো তো? দাদা অমনি গাড়ি ঘুরিয়ে নায়াগ্রার দিকে চললেন। তিনি আশেপাশে সব কিছু দেখিয়ে ইতিহাস বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। 10,000 বছর ধরে গ্লেসিয়ারগুলো উত্তর মেরুর দিকে নেমেছে। বরফের ঘর্ষণে আছড়ে যাওয়া খাতগুলো এখন লেক হয়ে গেছে, আর পথটা চলেছে ডন নামের এককালীন এক বিলীন হয়ে যাওয়া নদীর উপত্যকা দিয়ে। টরেন্টো শব্দের অর্থ মিটিং প্লেস। এটা রেড ইন্ডিয়ান শব্দ। কানাডা শব্দের অর্থ আ গ্রুপ অফ হার্টস। বোধ করি বসতি বোঝাচ্ছে। কানাডিয়ান ন্যাশনাল টাওয়ারের উপরে একটা ঘূর্ণীয়মান রেস্তোরাঁ রয়েছে। এটা নাকি বিশ্বের সবচেয়ে ফ্রি স্ট্যান্ডিং টাওয়ার। বাসায় ফিরতে সন্ধ্যে 7টা বেজে গেল। মালপত্র রেখে খাওয়ার জন্য বেরোনো হলো আবার। রাতে ফিরে আবু সাহেব নামের তবলিয়ার সঙ্গে মহড়া হলো। লিনুর ছেলে অর্ঘ্য থাকে টরেন্টোতে। ফোনে জেনে নিলাম তার সাথে আগামীকাল দেখা হবে না। সারাদিন অনেক ঘোরাঘুরি করে ঘুমিয়ে জাগলাম বেলা 10টায়। খাবার পরেও 5টা পর্যন্ত ঘুমিয়ে নিলাম। কাশি আর সর্দি নিয়ে খুব বাজে অবস্থা। বৌদির ঘরে সুগন্ধি হানি সাকলের গন্ধে মনটা ভালো হয়ে গেল। ক্ল্যামাটিসও আছে। অনুষ্ঠানে যাবার পথে লজ্জাবতী, ব্লু বনেট দেখলাম। আরও অনেক ফুল দেখলাম। জব গাছের মতন গাছে হলুদ রঙের মেঠো ফুল ফুটে মাঠ আলো করে রয়েছে। লাইলাকও চোখে পড়ল। আজ কথা বলে না গিয়ে উপায় নেই। কবিতা থেকে যেসব গান হয়েছে তা নিয়ে, তার প্রেমের গানের বৈশিষ্ট্য নিয়ে ঢের কথা বলা যাবে। আজ এমন এক বাড়িতে আসরের আয়োজন যারা রসিকজনদের সমাবেশ ঘটাবেন। এদের বাড়িতে আম্রবেলা গাছে আমার সম্পূর্ণ অপরিচিত ক্যাটলপা ফুল দেখলাম। টরেন্টোতে 2 ইউনিভার্সিটি দেখলাম, ইউনিভার্সিটি অফ টরেন্টো আর ইয়র্ক ইউনিভার্সিটি। এই এলাকার পাশ দিয়ে যেতে যেতে সাজানো গুছানো বাড়িগুলো দেখে আমাদের ছোটবেলাকার দেখা ঢাকা ইউনিভার্সিটির নীলক্ষেত কোয়ার্টার্সের কথা মনে পড়ছে। বোবা অন্ধ খঞ্জদের হোম পড়ল পথে। নিউ ইয়র্কের ডাউনটাউন এলাকার চেয়ে ঢের পরিচ্ছন্ন। আমার প্রিয় নানা রঙের পাপড়ির গাঁদা ফুল দেখলাম এখানে। আরও নাম না জানা ফুল ফুটে আছে। আপার কানাডা কলেজ নামে একটা বনেদি কলেজ পড়ল। সংক্ষিপ্ত সফরে বাইরে থেকে এর বেশি আর কিই বা দেখতে পাবো। ফুল দেখেই খুব ভালো লাগলো। সময় স্বল্পতার জন্য গাড়িতে ঘুরে যা একবার দেখে নিচ্ছি। পাহাড়ের উপরে কাসালোমা দুর্গ প্রাসাদ দেখলাম।
জিমনেশিয়াম, সেনেট হাউসের গম্বুজ, গির্জা, কুইন্স পার্ক, ম্যাসিভ চেহারার অন্টারিও পার্লামেন্ট, বটানি বিল্ডিং দেখে চলেছি। ব্যান্টিং ইনস্টিটিউটও দেখা গেল। এখানেই নাকি ইনসুলিন আবিষ্কার করা হয়েছিল। আমার প্রথম দিনের অনুষ্ঠান হয়েছিল বেসমেন্টে। ভারতীয় বোদ্ধা শ্রোতা স্বল্প সংখ্যক। শুরুতে গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি গাইতে গিয়ে দেখি আমার গলার দফারফা। রেকর্ডিং শুনে আবার দেখা গেল তবলা এসরাজের সহযোগে বেশ ভালোই চলেছে। রবীন্দ্রনাথের সুরের ঈশ্বর প্রসঙ্গে বলে, তোমার সুরের ধারা ঝরে যেথায় আর তোমারই ঝর্ণা তলার নির্জনে গাইলাম। গানের রূপান্তর প্রসঙ্গে গিয়ে জোর বেঁধে গাইলাম, আমার নয়ন তব নয়নের, আরও একটু বসো তুমি, আরও কিছুক্ষণ না হয় বসিও পাশে, আমায় ক্ষম হে ক্ষম, আজিয়ে নিরালা কুঞ্জে, আর মনে যে আশা লয়ে মনে কি দ্বিধা। তারপরে গেলাম প্রেমের প্রকার প্রসঙ্গে। প্রথমে দিন শেষের রাঙা মুকুল, তারপর দীপ নিভে গেছে মম। শেষ করবার ভূমিকা করলাম রাজেশ্বরী দত্তের রেকর্ডে গাওয়ার সুরে শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে গানটি দিয়ে। কথা বলার দরুন গানগুলো শ্রোতাদের কাছে বিশেষ তাৎপর্য পেল। উচ্ছ্বসিত হলেন শ্রোতারা। পরদিন অনুষ্ঠান ছিল টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হলে। গলাটা অপেক্ষাকৃত ভালো ছিল। পৌঁছে দেখি রোগা সরু গোফওয়ালা অর্ঘ্য দাঁড়িয়ে আছে। রবীন্দ্রনাথের ভানুসিংহ ঠাকুর ভূমিকার কথা বলে মারণ রে তুহু মম গানটি গাইলাম। তারপর অ্যান্ড্রুজের কথায় ইংরেজি কবিতার ছন্দ অনুসরণে দুঃখের বরসায়, নাতনির আধো আধো বল নিয়ে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, উস্তাদ আলাউদ্দিন খাঁর হেমন্ত রাগের বাজনা শুনে আধিকু ঘুমে নয়নে চুমে, দক্ষিণ ভারতীয় বালিকার মন্দিরে নৃত্য দেখে কালের মন্দির আজে সদাই বাজে, বাতাসে উড়ে আসা ধূসর চিঠি নিয়ে লেখা লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি, গান্ধীজির প্রিয় গান যদি তোর ডাক শুনে কেউ না আসে, 22শে শ্রাবণের জীবনের শেষ পূর্ণিমার আগেই লিখে যাওয়া আজ শ্রাবণের পূর্ণিমাতে, নিজের স্বরভঙ্গ উপলক্ষে রচিত আমার কণ্ঠ হতে গান কি নীল ভুলায়ে, আম্রকুঞ্জে এক বসন্তে আম্রমুকুলের সুগন্ধ মদির সন্ধ্যায় তার গাওয়া সেদিনকার সদ্য রচিত গান, আমার বনে বনে ধরল মুকুল, 32 বছর বয়সের কোনো বিচ্ছেদ বিধুর সন্ধ্যা উপলক্ষে সৃষ্ট মনে যে আশালয়ে, এবং পরিণত বয়সে তারই শিল্পোত্তীর্ণ বাণীরূপ মনে কি দ্বিধা রেখে গেলে চলে, তার মৃত্যুর পরে মন্দিরে গাইবার নির্দেশ দেওয়া গান সমুখে শান্তি পারাবার গাইলাম। পরের কয়েকটি অনুরোধের গান গাইতে হলো। শেষ করলাম আমি মারের সাগর পাড়ি দেব গো, গানটি পরপর 2 ছন্দে গেয়ে। লিনুর ছেলে অর্ঘ্য খুব পছন্দ করল। দাদা বৌদিরা বাংলাদেশের মেয়ের সাফল্যে মহা খুশি হলেন। এবার ট্রেনে করে ইটিকা গিয়ে এক রাত্রির বিশ্রামের পরে সিরাকুইসের গান। সিরাকুইস পর্ব। অটোয়া আর টরেন্টোর যা কিছু দেখা হলো সবই বাইরে থেকে, কেবল ফুল, গাছ, নায়াগ্রা জলপ্রপাত প্রত্যক্ষই হলো। স্টেশনের পথেও রয়্যাল অন্টারিও মিউজিয়াম ভবন দেখলাম। ওখানকার চীনা সংগ্রহ নাকি খুবই সমৃদ্ধ। দাদা বৌদি প্রদীপ রঞ্জনা বড় গাড়ি করে অর্ঘ্যশুদ্ধ আমাকে পৌঁছে দিলেন রেল স্টেশনে। অর্ঘ্য ট্রেন পর্যন্ত সঙ্গে এসে মালপত্র সমেত আমাকে গাড়িতে তুলে দিল। গতরাতে অনুষ্ঠান শেষে আমরা সকলে একসাথে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলাম। সেখানে ওখানকার একটা সেবক আমার দিকে তাকিয়ে আছে দেখে কাছে ডেকে শুনলাম সে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমাকে চেনে। দেশের ছেলেরা ভাগ্যোন্নতির আশায় বিদেশে গিয়ে কত কি অদ্ভুত পেশাই না গ্রহণ করে। নিউ ইয়র্কের রবীন্দ্র মেলার অনুষ্ঠানে আমার গান শুনে দর্শক সারির একটি ছেলে আমাকে বলল সে আমাকে বাসায় দাওয়াত করতে চায়, সে ট্যাক্সি চালায়। অর্ঘ্য তো ট্রেন থেকে নামতেই চায় না। দাদা ওর জন্য স্টেশনে অপেক্ষা করছেন বলে প্রায় ঠেলে ঠুলে নামালাম।
সেই মুহূর্তেই দরজা লকড হয়ে গেল। পথের দৃশ্য দেখতে দেখতে চললাম। দাদাদের পরিবার এত প্রীতিতে ভরা, এত নিখাত আদর পেয়েছে, সে কথা বারবার মনে পড়ছে। কাল বৌদির গান শুনেছিলাম, সুরেলা আর আন্তরিক গাওয়া। ট্রেনে ইমিগ্রেশন পর্ব সহজে উতরলেও কাস্টমসের মহিলা সমস্ত খুলে হাতিয়ে হয়রান করে দিলেন একদম। আবার সব কিছু গুছাও, ভরো। সহযাত্রী 2 বৃদ্ধাকে নিয়ে বেশ মজা পাওয়া গেল। এক ভদ্রমহিলা তার বাচ্চাদের সাথে সামনে বসে সমানে কথা বলে চলছেন। আমার উল্টো দিকে বসে থাকা এক বৃদ্ধা নিজে নিজেই বকবক করছেন। It's not that noise in the train, but she is going pa 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 pa. সিরাকুইজ হয়েই আবার ইউটিকাতে নামতে হবে। সেখানেই আমার ব্যবস্থাপক রয়েছে। ট্রেন ছাড়বার পর ওয়েলফুল লেখা একটা জায়গাতে খুব তুলো উঠছে দেখলাম। চুপল গাছের তুলো মনে হয়। পুরোবিদের বাসায় এক ধনবাদী বাংলাদেশি আর্কিটেক্টের সঙ্গে দেখা হয়ে গিয়ে খারাপ লাগলো। বাংলাদেশে থাকতে সমাজের ধনসাম্যে বিশ্বাস করতেন বলে পুরনো নিজেকে নিয়ে হাসছেন। ওদিকে আবার দেশের দরিদ্রের জন্য এক রকমের করুণা বোধ করেন। তার কথায় মনে হলো অন্তরের অপরাধ বোধ থেকে তাদের জন্য কিঞ্চিত অর্থ ব্যয় করবার বাসনাও পোষণ করেন তিনি। রাতে খুব ভালো ঘুম হলো আমার। 11টা নাগাদ সিরাকুইজ রওনা দিলাম। পুরোবিতের বাড়িতে পিটুনিয়া ফুটেছে খুব। বিশেষ করে ভালো লাগলো ওদের চিত্রকলা আর শিল্পকর্মের সংগ্রহ দেখে। রবীন্দ্রনাথ, পিকাসো, দেইগা, গগা আর মাতিসের ছবির প্রিন্ট ছাড়াও ডোকরার জিনিস, মেক্সিকান আর আমেরিকান ইন্ডিয়ানদের বালিতে রং মিশিয়ে করা কারুকাজ, প্রাচ্য পাশ্চাত্যের শিল্প নিদর্শনের দারুণ সমারোহ। মসজিদের গম্বুজ তথা পেঁয়াজের মতো গড়নের ডোমের উপর ক্রস বসানো চার্চে অনুষ্ঠান হলো। ক্রেমলিনে এরকম গির্জা দেখেছি। তবলায় ছিলেন বাবুল বোহরা। উনি একটু লয় বাড়িয়ে ফেলেন, তবে ডক্টর তুষার রায়ের মন্দিরার লয় ধরে রাখবার সহায়তা করেছে। চমৎকার ছন্দবোধ এর। তবলাবাদকের স্ত্রী শাশ্বতী শান্তিনিকেতনে আমার কাকাবাবুর স্ত্রী রুচিরা কাকিমার বোনঝি। এত দূরে এসে একান্ত কাছের জনদের আত্মীয় পেয়ে খুব ভালো লাগলো। 2টো থেকে 4টে 2 ঘন্টা অনুষ্ঠান হবার কথা ছিল, হলো অবশ্য 2:30 থেকে 4টে। খাওয়ার পরে দুপুরে মহড়া দিতে নাকাল হচ্ছিলাম। মান বাঁচাবার তাগিদ থেকেই বোধহয় সব ভালো ভালো উতরে গেল। আর কৌশল তো পেয়ে গেছি, কথা বলে গান গাওয়া। গোটা 15 গান গাওয়া হলো। 8টা নাগাদ সিরাকুইজ ইন্টারন্যাশনাল অফিস ভবনে বাংলাদেশ সমিতির পক্ষ থেকে চায়ের আয়োজন ছিল। বক্তৃতা আর উপহারের পরে গোটা 3 গানও হলো। আমাদের সেজ কাকার ছেলে তবরেক হোসেন ওখানে থিসিস করতে গিয়ে দেশে এসে তার গবেষণার জায়গায় ফেরেনি। তার তত্ত্বাবধায়ক আমার কাছে এসে বলে পাঠালেন সে যেন থিসিস জমা দিয়ে ডিফেন্ড করে আসে।